হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এখন জানুয়ারি মাস, আমরা সকলেই জানি যে 23শে জানুয়ারি হলো আমাদের দেশ নেতা সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো সেই উপলক্ষেই আমরা আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের ওপর একটি রচনা। তাই আজকে আমাদের রচনার টপিক হলো 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাহলে চলো আমরা দেখে নিই যে সুভাষচন্দ্র বসু সম্পর্কে এই রচনার মাধ্যমে আমরা কোন কোন কথাগুলো জেনে নিতে পারছি। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই এটাকে শেয়ার করে দিও। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি নামে সমধিক পরিচিত। সুভাষচন্দ্র ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিল। ছাত্রাবস্থা থেকে তিনি তার দেশপ্রেমিক সত্তার জন্য পরিচিত ছিলেন। সুভাষচন্দ্র বসুর সবচেয়ে বিখ্যাত উক্তি হলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হিন্দিতে তুম মুঝে খুন দো, मैं तुम्हें आज़ादी दूंगा। 4 জুলাই 1944 সালে বার্মাতে এক র্যালিতে তিনি এই উক্তি করেন। তার আরেকটি বিখ্যাত উক্তি হলো ভারতের জয়, জয় হিন্দ, যা পরবর্তীকালে ভারত সরকার গ্রহণ করে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষিত হওয়ার পরেও তার মতাদর্শের কোনো পরিবর্তন ঘটেনি, বরং এই যুদ্ধকে ব্রিটিশদের দুর্বলতার সুবিধা আদায়ের একটি সুযোগ হিসেবে দেখেন। যুদ্ধের সূচনা লগ্নে তিনি লুকিয়ে ভারত ত্যাগ করেন। ভারতে ব্রিটিশদের আক্রমণ করার জন্য সোভিয়েত ইউনিয়ন, জার্মানি ও জাপানিদের সহযোগিতা লাভের উদ্দেশ্যে ভ্রমণ করেন। জাপানিদের সহযোগিতায় তিনি আজাদ হিন্দ পুনর্গঠন করেন এবং পরে তার নেতৃত্ব দান করেন। এই বাহিনীর সৈনিকেরা ছিলেন মূলত ভারতীয় যুদ্ধবন্দী এবং ব্রিটিশ মালয়, সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলে কর্মরত মজুর। জাপানের আর্থিক, রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তায় তিনি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন এবং আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দান করে ব্রিটিশ মিত্রবাহিনীর বিরুদ্ধে ইম্ফল ও ব্রহ্মদেশে যুদ্ধ পরিচালনা করেন। কংগ্রেস কমিটি যখন ভারতের অধিরাজ্য মর্যাদা ও ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষে মত প্রদান করে, তখন সুভাষচন্দ্রই প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে মত দেন। জওহরলাল নেহেরু সহ অন্যান্য যুব নেতারা তাকে সমর্থন করেন। শেষ পর্যন্ত জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজ মতবাদ গ্রহণে বাধ্য হয়। ভগৎ সিংয়ের ফাঁসি ও তার জীবন রক্ষায় কংগ্রেস নেতাদের ব্যর্থতায় ক্ষুব্ধ সুভাষচন্দ্র গান্ধী আরউইন চুক্তি বিরোধী একটি আন্দোলন শুরু করেন। তাকে কারারুদ্ধ করে ভারত থেকে নির্বাসিত করা হয়। নিষেধাজ্ঞা ভেঙে তিনি ভারতে ফিরে এলে আবার তাকে কারারুদ্ধ করা হয়। এবার পরের পয়েন্ট হলো প্রথম জীবন। সুভাষচন্দ্র বসু 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কটক প্রবাসী বিশিষ্ট বাঙালি আইনজীবী জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর 14 সন্তানের মধ্যে নবম সন্তান। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সুভাষচন্দ্র একটি কটকের ইংরেজি স্কুলে পড়াশুনো করেন। বর্তমানে এই স্কুলটির নাম স্টিওয়ার্ট স্কুল। এরপর তিনি কটকের রেভেন্স কলেজিয়েট স্কুলে ভর্তি হন। 1911 সালে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কলকাতা থেকে প্রথম স্থান অধিকার করেন ও 1918 সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে সাম্মানিক সহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর সুভাষচন্দ্র কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিটজউলিয়াম হলে উচ্চশিক্ষার্থে ভর্তি হন। সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে তিনি প্রায় নিয়োগপত্র পেয়ে যান, কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগ প্রত্যাখ্যান করেন।
এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, কোনো সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হলো তা থেকে প্রত্যাহার করে নেওয়া। এই সময় অমৃতসর হত্যাকাণ্ড ও 1919 সালের দমনমূলক রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিরুদ্ধ করে তুলেছিল। ভারতে ফিরে সুভাষচন্দ্র স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচার দায়িত্বে নিযুক্ত হন। বাংলায় উগ্র জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার রাজনৈতিক গুরু ছিলেন। 1924 সালে দেশবন্ধু যখন কলকাতা পৌর সংস্থার মেয়র নির্বাচিত হন, তখন সুভাষচন্দ্র তার অধীনে কর্মরত ছিলেন। 1925 সালে অন্যান্য জাতীয়তাবাদীদের সঙ্গে তাকেও বন্দী করা হয় এবং মান্দালয়ে নির্বাসিত করা হয়। এখানে তিনি যক্ষ্মায় আক্রান্ত হয়েছিলেন। পরবর্তী পয়েন্ট হলো কর্মজীবন ও রাজনীতিতে প্রবেশ। প্রায় 20 বছরের মধ্যে সুভাষচন্দ্রকে মোট 11 বার গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। 1930 সালে তাকে ইউরোপে নির্বাসিত করা হয়। 1934 সালে তিনি ভিয়েতনামে এমিলি সেচেঙ্কালের সাথে পরিচিত হন। তার পিতার মৃত্যুর পর ব্রিটিশ সরকার তাকে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য কলকাতায় আসার অনুমতি দেয়। 1938 সালে তিনি গান্ধীর বিরোধিতার মুখে ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1939 সালে ত্রিপুরী অধিবেশনে তিনি দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই নির্বাচনে গান্ধী পট্টবী সীতারামায়ণকে সমর্থন করেন। নির্বাচনের ফলাফল শোনার পর গান্ধী বলেন, পট্টবীর হার আমার হার। সুভাষচন্দ্র বসু এ নির্বাচনে জয়লাভ করলেও গান্ধীর বিরোধিতার ফলস্বরূপ তাকে বলা হয় পদত্যাগপত্র পেশ করতে, নইলে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য পদত্যাগ করবেন। এই কারণে তিনি নিজেই কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 1938 সালে তিনি জাতীয় পরিকল্পনা পরিষদের প্রস্তাবনা দেন। এর পরের পয়েন্ট হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সুভাষচন্দ্র বসু প্রস্তাব করলেন, কবে ব্রিটিশরা ভারতীয়দের স্বাধীনতার অনুমোদন দেবে, তার জন্য বসে না থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনৈতিক অস্থিরতা থেকে সুবিধা নেওয়া উচিত। তিনি বিশ্বাস করতেন ভারতবর্ষের স্বাধীনতা নির্ভর করে অন্য দেশের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সমর্থনের ওপর। তাই তিনি ভারতের জন্য একটি সামরিক বাহিনী গড়ে তোলার উদ্দেশ্য গ্রহণ করেন। পরের পয়েন্ট, ভারত থেকে পলায়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সুভাষচন্দ্র বসুর জনপ্রিয়তায় ভীত হয়ে ব্রিটিশ সরকার ভারত রক্ষা আইনে 1940 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসুকে মারাত্মক বিপ্লবী রূপে পরিগণিত করে গ্রেপ্তার করে প্রথমে আলিপুর সেন্ট্রাল জেলে কারারুদ্ধ করে রাখে ও পরে অসুস্থতার কারণে কলকাতার এলগিন রোডে নিজের বাসভবনে তাকে কড়া পুলিশ পাহারায় নজরবন্দি করে রাখে। তিনি বুঝতে পারলেন ব্রিটিশরা তাকে যুদ্ধের আগে ছাড়বে না। তাই তিনি 2টি মামলার রায় বাকি থাকতেই আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানি পালিয়ে যাবার সিদ্ধান্ত নেন। 1941 খ্রিস্টাব্দে 19 জানুয়ারি পুলিশের চোখে ফাঁকি দিয়ে তিনি একটি গাড়িতে করে পালিয়ে প্রথমে মথুরাতে যান, তারপর গিয়াসউদ্দিন ছদ্মনামে কাবুলে যান, সেখান থেকে মস্কোতে যান এবং স্ট্যালিনের কাছে অসহযোগিতার ধারণা পেয়ে তিনি 1941 খ্রিস্টাব্দে 28 মার্চ জার্মানির রাজধানী বার্লিনে এসে উপস্থিত হন। বার্লিনে প্রবাসী ভারতীয়গণ তাকে নেতাজি আখ্যা দেন এবং জয় হিন্দ ধ্বনি দিয়ে বরণ করে নেন। এখানে এসে নেতাজি হিটলারের বিদেশ মন্ত্রী রিবেনট্রপের সঙ্গে দেখা করেন। ইটালির মুসোলিনির সঙ্গে তিনি দেখা করেন। পরে জার্মান সরকারের সহায়তায় জার্মানির হাতে বন্দী ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে তিনি ভারতীয় মুক্তি বাহিনী গঠনের চেষ্টা করেন। এই সময় বার্লিন বেতার কেন্দ্র থেকে তিনি নিয়মিত ভারতবাসীর উদ্দেশ্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে অবতীর্ণ হবার আহ্বান জানাতেন। পরের পয়েন্ট হলো ভারতীয় জাতীয় সেনাবাহিনী। ভারতীয় জাতীয় সেনাবাহিনী INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, মূলত গড়ে উঠেছিল জাতীয়তাবাদী নেতা রাসবিহারী বসুর হাতে।
1943 সালে রাসবিহারী বসু এই সেনাবাহিনীর দায়িত্ব সুভাষচন্দ্র বসুকে হস্তান্তর করেন। একটি আলাদা নারী বাহিনী রানী লক্ষ্মীবাঈ কমব্যাট সহ এতে প্রায় 85,000 সৈন্য ছিল। এই বাহিনীর কর্তৃত্ব ছিল প্রাদেশিক সরকারের হাতে, যার নাম দেওয়া হয় মুক্ত ভারতের প্রাদেশিক সরকার, আরজি হুকুমত ই আজাদ হিন্দ। এই সরকারের নিজস্ব মুদ্রা, আদালত ও আইন ছিল। অক্ষ শক্তির 9টি দেশ এই সরকারকে স্বীকৃতি দান করে। আইএনএর সৈন্যরা জাপানিজদের আরাকান ও মেইকটিলার যুদ্ধে সাহায্য করেন। সুভাষচন্দ্র বসু আশা করেছিলেন ব্রিটিশদের উপর আইএনএর হামলার খবর শুনে বিপুল সংখ্যক সৈন্য ভারতীয় সেনাবাহিনী থেকে হতাশ হয়ে আইএনএতে যোগ দেবে, কিন্তু এই ব্যাপারটি তেমন ব্যাপকভাবে ঘটল না। বিপরীত দিকে যুদ্ধে পরিস্থিতির অবনতির সাথে সাথে জাপান তার সৈন্যদের আইএনএ থেকে সরিয়ে নিতে থাকে। একই সময়ে জাপান থেকে অর্থের সরবরাহ কমে যায়। অবশেষে জাপানের আত্মসমর্পণের সাথে সাথে আইএনএর আত্মসমর্পণ করে। পরের পয়েন্ট হলো সম্মাননা। রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়ে তাসের দেশ নৃত্যনাট্যটি তাকে উৎসর্গ করেন। উৎসর্গপত্রে লেখেন, স্বদেশের চিত্তে নূতন প্রাণ সঞ্চার করবার পুণ্যব্রত তুমি গ্রহণ করেছ। সেই কথা স্মরণ করে তোমার নামে তাসের দেশ নাটিকা উৎসর্গ করলুম। আজাদ হিন্দ ফৌজের অভিযান ব্যর্থতায় পর্যবসিত হলেও সুভাষচন্দ্রের শৌর্য ও আপোষহীন রণনীতি তাকে ভারতব্যাপী জনপ্রিয়তা দান করে। নেতাজির জন্মদিন বর্তমানে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। স্বাধীনতার পর কলকাতার একাধিক রাস্তা তার নামে নামাঙ্কিত করা হয়। বর্তমানে কলকাতার ইন্ডোর স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম তার নামে নামাঙ্কিত। নেতাজির জন্মশতবর্ষ উপলক্ষে দমদম বিমানবন্দরের নাম পরিবর্তিত করে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়। তার নামে কলকাতায় স্থাপিত হয় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং দিল্লিতে স্থাপিত হয় নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি। কলকাতা মেট্রোর 2টি স্টেশন বর্তমানে নেতাজির নামাঙ্কিত: নেতাজি ভবন, পূর্ব নাম ভবানীপুর, ও নেতাজি, পূর্ব নাম কুদঘাট। পরের পয়েন্ট হলো নিখোঁজ ও মৃত্যু। একটি মতে নেতাজি সোভিয়েত রাশিয়ার কাছে বন্দী অবস্থায় সাইবেরিয়াতে মৃত্যুবরণ করেন। অন্য মতে মনে করা হয় 1945 সালের 18 আগস্ট তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। যদিও এই মত বিতর্কিত, তবে তার এই তথাকথিত দুর্ঘটনা ও মৃত্যুর বিরুদ্ধ প্রমাণও বিদ্যমান। তাহলে দেখলে কি সুন্দরভাবে সুন্দর সুন্দর পয়েন্ট দিয়ে ভালোভাবে ব্যাখ্যা করে আমরা এই টপিকের ওপর রচনাটা লিখে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমাদের এক্সামে নাম্বার পেতে কোনো রকম কোনো অসুবিধে হচ্ছে না। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।